প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট। আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নে, মান 1 করে 1 × 12 = 12। কবির মতে মানুষ আজ বড় একলা, তুমি অত্যন্ত হীন এবং নীচ, একথা রমেশ বলেছিল রমাকে। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিলেন সেগুলো ছিল বুকুর সেজগাকার। পাড়াগাঁ দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। নাটোরের মহারাজের নাম ছিল জগদীন্দ্রনাথ। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। রমেশের কাছে কতজন কৃষক এসেছিল? 15, 20, 30, 25, 20। এখনও প্রাণ আছে, কথাটা বলেছিল ড্রাইভার, কবি, ডাক্তার, ছেলেগুলো। ডাম্বলের মায়ের নাম বেনু, রেণু, নির্মলা, ছেনু, বেনু। আমর সঙ্গে এসো বাক্যটি হলো অনুজ্ঞাবাচক, এটা আমার হবে, আমার সঙ্গে এসো। সূর্য পূর্ব দিকে ওঠে, বাক্যটি হলো নির্দেশক। 2 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? উত্তর লিখবে, পাখি হলো মুক্তি ও স্বাধীনতার প্রতীক। কবিতায় তুমিকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আত্মনিপীড়িত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসাবে পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। আমি নেমে পড়লাম তাড়াতাড়ি, কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া, ভিখারির দলা পাকানো, লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে সেজন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। ভিক্ষু নিরাপদে নিদ্রা যায়, ভিক্ষু কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে ভিক্ষু নিরাপদে নিদ্রা যায়। বুকুর মার কি কেনা ছিল? বুকুর মার বিকালের শোয়ের সিনেমার টিকিট কেনা ছিল। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মা নদীতে স্টিমারে চড়েছিল। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সকাল ও সন্ধ্যা রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেখানেই কিছুক্ষণ থেমে থাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো, সেদিকটার দরজা বন্ধ না, নাসূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো, ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নীলু, নাসূচক বাক্যে ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ ধুপর ভালোবাসি শীর্ষক কবিতায় দেখা যায় জলসিঁড়ির পাশে ঘাসের মধ্যে অযত্নে বেড়ে ওঠা বুনো চালতা গাছের ডালগুলো বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়েছে। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। পরে নিচের প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করো। নাক, নাক, তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করলো, লজ্জায় তার নাক কাটা গেল, অন্যের সব ব্যাপারে নাক গলানো উচিত নয়। কাঁচা শব্দটির ভিন্ন অর্থ প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। গল্পটি কাঁচা হাতে লেখা, অপটু। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়, মাটির তৈরি। ফলগুলো এখনও কাঁচা, কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়েই থাকে। নেক্সট 3 দাগে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তর লিখবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবার দুদিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পূর্ব পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু, একে বল নিচু। দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখুজ্যেদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল
বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। নেক্সট, বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে তার পাতানো বেনুমাসি, ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছে। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারলেন না। ছেলের সামনেই বলে ফেলেন, বাবারে, শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসেন তখন বলতে থাকে যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসিদের বাড়িতে এসেছেন। এতদিন পরে দেখা হওয়ায় নির্মলার খুব আনন্দ হচ্ছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দুজনের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। কংগ্রেসের প্রদর্শিত সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ির তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানান। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্স ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত নাটোরে বিপুল অভ্যর্থনা ও আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকের যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজের ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিতেন। এরকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজ সমাদর বলে মনে করেছেন। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? উত্তরপাড়া থেকে ভবানীপুরের নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি, বেনুমাসি ও ডাম্বুলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান, কিন্তু তাদের আগমনকে তিনি মন থেকে মোটেই ভালোভাবে মেনে নেননি। এই কথা তিনি তার ছেলের সামনে বলেও ফেলেছিলেন। এরপর অতিথিদের সামনে হৈ হৈ করে অভ্যর্থনার অভিনয় করার পরই বুকু সত্য কথাটি তাদের বলে দেয়। আর তখনই অপমানে লজ্জায় বুকুর মার মাথায় যেন বজ্রাঘাত হয়। 4 দাগে নিচে যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে। 3 গুণ 3 সমান সমান 9। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেত ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর লিখবে, কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা, ফুল, প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটি যেন ছিল শুকনো কাঠি, ওপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলহীন একটা গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের প্রেতছায়া বলেছেন। নেক্সট, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেমন বেদনার অনুভূতি? কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলায় ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মন আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। সেই স্বপ্নে ভেসে ওঠা গ্রামের করুণ ছবি, রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশাপাড়া শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া জলসিঁড়ি, নদীর ওপর বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনাবোধ লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। নেক্সট, কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝেছেন? উদ্ধৃতাংশটি পল্লীকবি জসীমউদ্দীনের গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানে গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতাপাতা আর ফুল যেন স্নেহ, মায়া, আদরে ছড়িয়ে রয়েছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতির অংশ হয়ে উঠেছে। ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁ ধুপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিচল গাছে বাঁধা আছে। ডিঙির বর্ণনা, ডিঙিটি ঝাঁঝরা, ফোপড়া অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একই পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনার
শরিক হয়েছে কবি। 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন তো প্রশ্নের মান 2। প্রথম, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? দেখে না উত্তরটা। নেক্সট, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হয়েছিল যা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি কি? দেখে নাও। নেক্সট, পত্র রচনা করো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখে নাও। শ্রদ্ধেয় সম্পাদক সমীর বসু, দৈনিক সুখবর, হাবড়া, উত্তর 24 পরগনা। বিষয়, হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশস্ত্র নিবেদন বলে লেখা শুরু করবে। আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা, তোমাদের অঞ্চলের নাম লিখবে। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল, দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ বেশি আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টি সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমার নাম আর এদিকে ঠিকানাটা বসাবে। আরেকটা রয়েছে পত্র রচনা। তোমার অঞ্চলে যথাযথ আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। মাননীয় সম্পাদক সমীর বসু, দিনের আলো পত্রিকা, সি ব্লক, সেক্টর 5, কলকাতা। বিষয়, যথাযথ আবর্জনা স্তূপ। নিবেদন, আমি উত্তর 24 পরগনার বেলঘড়িয়া অঞ্চলের বাসিন্দা। বিরাটি থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার পথে বেলঘড়িয়া অঞ্চলের আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলো যত্রতত্র আবর্জনা স্তূপাকৃত করায় আমাদের দুঃখের অন্ত নেই। স্থানীয় প্রশাসনকে অনেকবার বললেও আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনার বহু প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধ্য করবেন। নমস্কারান্তে তোমরা তোমার নাম আর এদিকে ঠিকানাটা আর ডেটটা বসাবে। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।